তো প্রথমটা যদি আমরা চলো শুরু করা যায়। প্রথমটায় আমরা যদি খেয়াল করি অর গেট। অর গেট কি? যে গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার, এই যে এখানে বলছে বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে ওই যে লজিকগুলো আছে, যুক্তিগুলো আছে, সেটার মাধ্যমে যে গেটের সাহায্যে যৌক্তিক যুগের কাজ সম্পন্ন করা হয় তাকেই বলা হয় অর গেট। ওই যে আমরা একটু আগে বললাম যে মৌলিক গেটগুলো কি এককভাবে কাজ করতে পারবে, তার ভিতরে তিনটা ছিল, একটা ছিল কি অর গেট। অর গেট হলো কি জিনিস? যেটা যুগের কাজ করে বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী, তাকেই আমরা কি বলবো? অর গেট বলবো। এখানে একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, অর গেটের একাধিক ইনপুটের মধ্যে যে কোনো একটি ইনপুট এক হলে আউটপুট এক হয়ে যায়। তো সেটা বৈশিষ্ট্য আমরা যখন ট্রুথ টেবিল আঁকাবো তখন আমাদের কাজে লাগবে। তো আমরা এখানে শুধু মনে রাখবো যে যে গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার যুগের কাজ করা হবে সেটাকে আমরা বলবো মৌলিক গেট। এইটার সাংকেতিক চিহ্ন, অর্থাৎ এটা দেখতে কেমন হবে, যে গেটের চিত্র ধরা, যেমন আমরা ক খ আমরা যদি খেয়াল করি, ক দেখতে কেমন, খ দেখতে কেমন, ছোট সময় আমাদের আগে শেখানো হয়েছে না? এখন আমরা চিনব অর গেট। অর গেট দেখতে কেমন, দেখো আমরা যদি আরেকটু আঁকাই, এই যে দুইটা দাগ গেল, এখানে একটু বাঁকা, এইটা আবার এরকম রাউন্ডেবল থাকবে, একটা দাগ থাকবে। একটা ইনপুট যদি আমরা দেই এ, আরেকটা ইনপুট যদি দেই বি, তাহলে এর আউটপুট কি আসবে? এ প্লাস বি। কারণ কি? এই গেটটার কাজ হলো যোগ করা। এই যে আমরা বলছি যে গেটের সাহায্যে যৌক্তিক যুগের কাজ করা হয়। তাইলে এখানে যদি থাকতো এ বি সি, তাহলে এর আউটপুট কি আসতো? এ প্লাস বি প্লাস সি। যদি থাকতো এরকম এক্স ওয়াই, তাহলে আমাদের আউটপুট কি আসতো? এক্স প্লাস ওয়াই। অর্থাৎ যাই দেওয়া হোক না কেন, এই যে মানগুলো দেওয়া হবে সেগুলোর যোগফল হিসাবে তার আউটপুট দেবে। এটাই হলো অর গেট। দেখতে হলো একটু বাঁকা চাঁদের মতো, আমরা মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা যদি এর সত্যক সারণী আলোচনা করি, সত্যক সারণী কি? কোনো কিছু প্রমাণের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আমরা ইতিপূর্বের প্রথম ক্লাসে সত্যক সারণী সম্পর্কে ইন ডিটেলসে আলোচনা করেছি। তো যারা ওই ক্লাসটা দেখো নাই সত্যক সারণী সম্পর্কে, ওইখানে একটু দেখে নিবা। তারপরেও আমরা এখানে আলোচনা তো অবশ্যই করব। তো চলো সত্যক সারণী একটা আঁকাই। দেখো এখানে ঘরের একটা বিষয় থাকে, অনেকের মনে সংশয় কাজ করে যে এই ঘরটা আমরা কিভাবে করবো। সেটা খুবই সিম্পল, একটা একটা করে স্টেপ আমরা দেখি। প্রথমে এই গেটটা কি করে? ইনপুট নেয়, আউটপুট দেয়। তাই আমরা ইনপুট নিলাম, আউটপুট দিলাম। এখানে ইনপুট কয়টা নেওয়া হয়েছিল এই গেটের? একটা, দুইটা, এ এবং বি। তাই এখানে আমরা ইনপুটের করে দিলাম দুইটার মান। আউটপুট কয়টা দিয়েছিল? এই যে একটা, কি? এ প্লাস বি। এটার মান হলো ওয়াই সমান, এই যে ওয়াই সমান লিখলাম আমরা এ প্লাস বি। বুঝতে পারছো? দেখো এখানে ইনপুট ছিল দুইটা, আমরা ইনপুটের ঘরের মান দিলাম এ বি, আর আউটপুট ছিল একটা এ প্লাস বি, আমরা আউটপুটের ঘরে এ প্লাস বি দিলাম। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এখন মনে সংশয় আসতে পারে, স্যার আমরা নিচের দিকে কয়টা দাগ দেব? এখানে অনেক সময় বইতে থাকে 8টা, কখনো এরকম 4টা, কখনো বা তার বেশি। তো এটা আমরা কীভাবে বুঝবো? এটা কি মুখস্থ করবো? না, প্রয়োজন নাই। আমরা একটা টেকনিক শিখি। ধরো এই টেকনিকটা 2 পাওয়ার n হিসেবে আমরা মূল্যায়ন করবো, 2 এর উপরে n। এখন দেখো এখানে ইনপুট কয়টা? দুইটা। তাই 2 এর উপরে আমরা দিব কত? 2। তখন মান আসবে কত? এটার পাওয়ার হিসেবে গুণ করলে 4। তখন আমরা নিচের দিকে মান দেব 1 2 3 4। এই ঘর হলো 4টা, ঠিক আছে? এখন ধরো এখানে যদি থাকতো এ বি সি, টোটাল 3টা, তাহলে এর আউটপুট কি আসতো? এ প্লাস বি প্লাস সি। তখন আমরা এখানে ইনপুটের ঘরে কি বসাইতাম? এ বি সি। অর্থাৎ 3টা ইনপুট হইতো, আর আউটপুট হইতো একটা, সেটা হলো কি এ প্লাস বি প্লাস সি। তখন আমরা এই নিচের দিকে ঘর কটা দিতাম? তখন আমরা 2 এর উপরে তাহলে 3 বসাইতাম, তাহলে মান আসতো কত? 8। তখন আমরা নিচের দিকে মান দিতাম 8টা, ঠিক আছে? এই হলো সত্যক সারণীর ঘরের নিয়ম। আশা করি বুঝতে পেরেছো। না হলে আরেকটু ভিডিওটা পিছন দিকে নিয়ে আবার একটু শুনবা কথাগুলো, আশা করি বুঝার কথা। দেখো এখন আমরা ইনপুট নিলে না আউটপুট কাজ করতে পারবো, তাই না? তাইলে আমরা ইনপুট যদি নেই, ইনপুটের সবার শেষের ঘরটা লক্ষ্য করব। এখানে এ বি, ইনপুটের কি সবার শেষের ঘর বি না? যদি থাকতো এ বি সি, সবার শেষের ঘর তখন হয়তো কি সি। যদি থাকতো এ বি সি ডি, যদি 4টা ইনপুট থাকতো, তাহলে ওইটার সবার শেষের ঘর আমরা কোনটা মূল্যায়ন করতাম? ডি কে। তখন আমরা কি করব? এর আগেও আমরা বলেছিলাম যে প্রথমটা যেটার মান সেটা দিব 0, তারপরটার মান দিব 1, তারপরেরটা আবার 0, তারপরেরটা দিব আবার 1। অর্থাৎ একটার পর বিপরীত হয়ে যাবে। প্রথমটা দিব শুধু 0, তারপরেরটা 1, আবার 0, আবার 1। এইভাবে যতটুকু ঘর থাকতো সবার শেষেরটার ক্ষেত্রে 8টা থাকুক, 16টা থাকুক, যতটাই থাকুক না কেন, এইভাবেই হইতো সবার শেষের ঘরটা, ঠিক আছে? তাইলে যেটা ইনপুট ঘরের সবার শেষে থাকবে সেটার প্রথমে দিব আমরা 0, তারপরেরটা 1, আবার 0, আবার 1। যদি এখানে আরও নিচের দিকে ঘর থাকতো, ওই যে যখন এখানে 8 আসতো তখন তো আরও ঘর থাকতো, তাহলে তখন আমরা এইভাবে দিতে থাকতাম শেষ ঘর পর্যন্ত। তার বাম পাশেরটায় আমরা নিয়ে আসবো 2টা করে 0,
অর্থাৎ দুইটা শূন্য হবে প্রথমে, তারপরে দুইটা এক হবে, তারপরে আবার যদি ঘর থাকতো দুইটা শূন্য দুইটা এক, আবার দুইটা শূন্য আবার দুইটা এক, এইভাবে চলমান থাকতো। যদি তার এই পাশে ঘর থাকতো আরেকটা, ধরো যে এ বি সি, তাহলে এটা সি হইতো, বি হইতো, এর পাশে আরেকটা থাকতো না এ, তখন কি হইতো? তখন আমরা প্রথমে এখানে দুইটা শূন্য দিছিলাম, তখন চারটা শূন্য দিতাম প্রথমে, তারপরে চারটা আবার এক দিতাম। তার এই পাশে যদি থাকতো তাহলে আটটা শূন্য আটটা এক দিতাম। তার এই পাশে যদি ঘর থাকতো, মানে এইভাবে আসতেই থাকতাম ডাবল ডাবল করে, তখন 16টা শূন্য শূন্য আর 16টা এক দিতাম। তার মানে আমরা কি বুঝলাম? সবার শেষের যে মানটা থাকবে, শেষের যে ঘরটা থাকবে, সেটাকে 0 1 0 1 দিয়ে যাব। তার আগেরটায় দুইটা শূন্য দুইটা এক এইভাবে দিয়ে যাব। তার আগেরটা থাকলে চারটা শূন্য চারটা এক, এইভাবে ডাবল ডাবল মান দিয়ে যাব। এটা কি দেওয়া হয়? আমরা সত্যক সারণীর একটা ভিডিওতে আলোচনা করেছি, যেখানে বলেছি যে এই মানগুলো আসে আসলে 0 থেকে 3 পর্যন্ত সংখ্যার বাইনারি মান। তোমরা যদি ওই ক্লাসটা না করে থাকো, এই যে মানগুলো আমরা কি অনুমান নির্ভর করলাম না, এটা একটা টেকনিক্যাল লিখলাম, কিন্তু এটার একটা তো নির্দিষ্ট নিয়ম আছে, লজিক আছে, তাই না? এটা কোথা থেকে আসলো, কেন লিখলাম এইভাবে, মনে প্রশ্ন জাগতে পারে। তো তোমরা তখন ওই সত্যক সারণীর যে ডেডিকেটেড ভিডিওটা আছে ওইটা একটু দেখে নিবা কষ্ট করে, যেখানে আমরা বলেছিলাম যে ঘর যদি থাকে এখানে চারটা, এখানে 0 থেকে 3 পর্যন্ত সংখ্যার বাইনারি মানগুলো লেখা হয়েছে, ঠিক আছে? তো তাহলে এখন আর ওইগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি না, এখন এটার আউটপুট নিয়ে। ইনপুটের ঘরের কাজ শেষ, এখন আমরা আসি আউটপুটে। আউটপুটের ক্ষেত্রে মান কি আসে? যোগ করতে হবে। এ বি যদি ইনপুট দেওয়া হয়, আউটপুট কি হয়? এ প্লাস বি। তাহলে আমরা যদি এখানে একটা বৈশিষ্ট্যটা পড়ি যে অর গেটের একাধিক ইনপুটের মধ্যে যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়ে যায়, এটা হলো তার বৈশিষ্ট্য। তাহলে দেখো তো, প্রথম করে 0 আর 0, এখানে কি কোথাও 1 আছে? ইনপুটের মধ্যে আমরা কি বলছে, যদি একটি 1ও থাকে তাও আউটপুট কি হবে? 1 হবে। তাইলে এখানে আমরা 1 দিতাম। অথবা আমরা যদি চিন্তা করি যেহেতু এটা যোগের কাজ করে, তাহলে আমরা যোগ করে দেখি। 0 আর 0 যোগ করলে কত হয়? 0। এটা তো 1 আসা পসিবল না, তাই এটা প্রথম ঘরের মান দিব আমরা 0। বুঝতে পারছি? এরপরে যদি আমরা পরের ঘরে আসি, 0 এবং 1, এই দুটো যদি যোগ করা হয়, 0 আর 1 কত হয়? 1, তাইলে এখানে মান হবে 1। আবার এই বৈশিষ্ট্য অনুযায়ী যদি দেখি 1 একটাও যদি থাকে তাহলে আউটপুট হবে 1। দেখো তো এই বৈশিষ্ট্যের সাথে এটা কি মিলে গেল না? 0 1 ইনপুটগুলোর মধ্যে একটা 1 কিন্তু অবশ্যই আছে, তাই এর মান আমরা দিয়ে দিলাম 1, ঠিক আছে? পরের ঘর যদি আমরা বলি 1 আর 0 দুইটা মান আছে, তাহলে যে কোনো একটা থাকলে আউটপুট 1 হয়। অথবা আমরা যদি যোগ করি 1 আর 0 যোগ করলে কত হবে? 1, এই দিলাম আমরা 1, ঠিক আছে? এরপরে যদি আমরা বলি 1 প্লাস 1, এখন একটা বিষয় যে আমরা তো জানি যোগের ক্ষেত্রে 1 প্লাস 1 সমান 2 হয়ে যায়, তাহলে এখানে কি আমরা 2 লিখব? প্রশ্ন। দ্বিতীয় নম্বর কোশ্চেন থাকে যদি আমরা বাইনারিতে যোগ করি, তাহলে এটার তো মান হয়ে যায় 1 প্লাস 1 সমান 0। যারা 3.1 আমাদের প্লেলিস্টের ভিডিওগুলো দেখেছ, তখন আমরা বাইনারি যুগের ওই ক্ষেত্রে দেখাইছিলাম যে 1 প্লাস 1 সমান কি হয়? 0 হয়েছিল এবং হাতের 1 থাকছিল। তাহলে এটা যেহেতু যুগের ঘর, তাহলে সেই হিসেবে তো 0 হওয়ার কথা, বা হয়তো বা 1 প্লাস 1 সমান 2 হওয়ার কথা। তাহলে এখানে কি হবে? দেখো, এখানে আমাদের প্রথম নিয়ম হলো যদি একটা ইনপুটও 1 থাকে আউটপুট 1 হয়ে যাবে, অর্থাৎ এখানে দুইটাই থাকুক চারটাই থাকুক, একটাও থাকলে এটার মান কি হবে? 1 হবে। তাইলে এটা 1 হলো। অথবা আমরা যদি মনে করি যে স্যার এটা তো একটু উল্টাপাল্টা মনে হচ্ছে, তাহলে আরেকটা নিয়ম তোমাদের আমি শিখিয়ে দিই। ওই যে আমরা বুলিয়ান অ্যালজেব্রার নিয়মটা পড়ছিলাম, এ প্লাস এ। বুলিয়ান অ্যালজেব্রায় আমরা কি পড়ছিলাম? এ প্লাস এ সমান কি হয়? এ। তাহলে দেখো তো ওইখানে কি আমরা 2a লিখছিলাম না? কিন্তু এ প্লাস এ সমান যদি এ হয়, তাহলে 1 প্লাস 1 সমান কি হবে? 1ই হবে, যেহেতু এটা বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী চলে, এই যে আমরা বলে দিছি, ঠিক আছে? তাহলে যদি একটা 1ও থাকে, আমরা সহজভাবে চিন্তা করব যে যদি ইনপুটের ঘরগুলোতে একটা 1ও থাকে, আউটপুট হয়ে যাবে কি? 1। অথবা যদি তোমরা এইভাবে যোগ করে করো, তাও কিন্তু এটা বোঝা পসিবল। এখন আমরা ডিজিটাল সংকেত বুঝবো। ডিজিটাল সংকেত আর অ্যানালগ সংকেত আমরা গত ক্লাসের ওই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে দুই ধরনের ডিভাইস আছে, একটা ডিজিটাল আর একটা হলো কি অ্যানালগ। ওইখানে অ্যানালগ সিগন্যালগুলো ছিল এরকম একটু আঁকা বাঁকা, আর ডিজিটাল সংকেতগুলো ছিল স্ট্রেট ফরওয়ার্ড, এইভাবে 0 1 দ্বারা। মনে আছে? না থাকলে ওই ক্লাসটা দেখে দিও। এখন আমরা যদি এখানে বলি এ সমান কি হয়, দেখো এর মানগুলো আমাদের যা আছে তাই লিখলাম 0 0 1 1, এই যে 0 0 1 1। এখন তার এইটুকু কোথা থেকে আসলো? এই মানটা এতটুকু আমরা এখান থেকে নিলাম 0 0 1 1। এই মানটা হলো গেটের প্রারম্ভিক মান যেরকম থাকে, তার শেষের মানটাও ওইরকম দেওয়াটাই ভালো।
ঠিক আছে। তো এটা না দিলেও হয়, তবে আমরা এইটা দিয়েই অঙ্কটা বোঝার চেষ্টা করব যে প্রারম্ভিকে যদি একটা শূন্য থাকতো তাহলে গেটের শেষে আমরা একটা দিতাম, এখানে যেহেতু দুইটা আছে দুইটা দিলাম। ঠিক আছে। ডিজিটাল সংকেতের বৈশিষ্ট্য যেন কি, যখন মান শূন্য হয় তখন দাগ নিচ দিয়ে যায়, আবার যখন এক হয় তখন উপরে দিয়ে যায়। দেখো এই যে শূন্য তখন দাগগুলো গেল নিচ দিয়ে, আবার যখন এক তখন কিন্তু সিগন্যাল আপ হয়ে উপরে দিয়ে গেল, আবার যখন শূন্য তখন কিন্তু নিচ দিয়ে গেল, তাই না? এরপরে যদি আমরা বিয়ের মানটা দেখি, বিয়ের ঘরে প্রথমে দিলাম শূন্য, এরপরে আছে এক, এক দিলাম, এরপরে শূন্য, শূন্য দিলাম, এরপরে এক, এক দিলাম। প্রারম্ভিকে কি ছিল? শূন্য, তাই আমরা শেষেও দিয়ে দিলাম শূন্য সেই নিয়ম অনুযায়ী। এখন এখানে যদি আমরা ডিজিটাল সংকেত এটার মতোই করি, তাহলে শূন্যর নিচ দিয়ে দাগ যাবে, একের উপরে দিয়ে দাগ যাবে, আবার শূন্য যেহেতু নিচে চলে আসবে আবার এক উপরে চলে যাবে। এইভাবে কি সিগন্যালটা স্থানান্তর হওয়ার কথা না? এই যে দেখো আমাদের মানগুলো উপরে নিচে চলে যাচ্ছে। এই হলো ডিজিটাল সংকেতের মূল কথা। এখন যদি আমরা এই যে আউটপুটটা দেখি, আউটপুটের মানে যা ছিল শূন্য এক এক এক, আমরা দিলাম শূন্য এক এক এক। এখন আর আউটপুটের মান কি আসছে? এই যে পরে কি মানটা দিছে? শূন্য। কারণ কি? প্রথমে একটা শূন্য আছে। যদি এখানে কখনো নেগেটিভ মান থাকে অর্থাৎ মিথ্যার মান থাকে, তখন ওইটা কয়টা পরিমাণ মিথ্যা তারপরেও আমরা দিয়ে দিতে পারি। অথবা কেউ যদি চাও যে না স্যার আমি এটুকু দিব না, তাও চলে, কিন্তু দেওয়াটা ভালো আর কি। তাহলে দেখো এখানে যদি আমরা শূন্য হিসাব করি তাহলে দাগটা নিচ দিয়ে যাবে ওয়ান ওয়ান ওয়ান, তাহলে তিনটার দাগ কি যাবে? উপরে দিয়ে প্রবাহিত হবে, আবার যেহেতু শূন্য আছে নিচে চলে আসবে। এই যে দেখো আমার মানটা সিগন্যাল ডিজিটাল সংকেত তৈরি হয়ে গেল। এগুলো দিয়ে অঙ্ক আসে পরীক্ষাতে, আমরা যখন সৃজনশীল প্র্যাকটিস করব তখন এগুলো দেখে নিব। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছ। এখন লজিক সার্কিট কি জিনিস, মানে এটা দেখতে কেমন হবে, এটা ব্যবহার কিভাবে করা হবে, সেটা এইভাবে একটা প্লাস তার আর একটা মাইনাস তার। প্লাস তারের ভিতরে আমরা যদি দুইটা সুইচ ব্যবহার করি, এই জায়গায় সুইচ তো বুঝি ওই যে আমরা এখানে টিপটাপ আমাদের বাসায় ব্যবহার করি না, সেই সুইচগুলো ব্যবহার করি একটা লাইটের জন্য, সেটাই হবে লজিক্যাল সার্কিট। তাইলে এই যে লজিক্যাল যে গেটটা আছে এটা কিভাবে এর মাধ্যমে কাজ করা হয়, চলো এবার তার প্রমাণ দেখে নিই। এখন দেখো অর গেটের ব্যবহার ক্ষেত্রসমূহ। অর গেট কোথায় কোথায় ব্যবহার করা হয় প্রথমে দেখি। লজিক্যাল সার্কিট ব্যবহারে কম্পিউটারের প্রসেসরে, নেটওয়ার্ক পোর্টের, ফ্লিপ ফ্লপের, গেটের ডিজাইন বা সুইচ সেন্সর নিয়ন্ত্রণে ইত্যাদি ক্ষেত্রে এই অর গেট ব্যবহার করা হয়। এটার বৈশিষ্ট্য জানি আমরা এর আগে কি দেখছিলাম, যদি একটা একাধিক ইনপুটের মধ্যে একটাও যদি ওয়ান থাকে তাহলে আউটপুটও কি হয়? ওয়ান হয়ে যায় নাকি? তাইলে এখানে আমরা মানগুলা যদি দেখি, প্রথমে আমরা এখানে কেন কি বসাইছিলাম, প্রথমে এই ঘর, প্রথমে এখানে কি ছিল? একটা ছিল এ আরেকটা ছিল কি? বি। দেখো আমরা এখানে এ একটা দিলাম আর এই যে বি একটা দিলাম, ঠিক আছে। আর এটার যে আউটপুট সেটা আমরা বসালাম এই লাইট। দেখো আমাদের বাসায় কিন্তু এরকম থাকে, দুইটা যদি সুইচ থাকে এক একটা লাইটের জন্য, তাহলে প্রতিটা লাইটের এক একটা সুইচের নাম দিলাম, একটা এ আর একটা দিলাম বি, আর লাইটটা হলো তার কি? আউটপুট অন নাকি অফ থাকবে সেটা নিয়ন্ত্রণ। আচ্ছা, আমরা তাহলে প্রথম ঘরের মান কি যেন লিখছিলাম মনে আছে শতক সারণীতে? এই ঘরেও শূন্য, এই ঘরেও শূন্য, এই ঘরেও শূন্য, এইভাবে ছিল না? তাহলে শূন্য মানে যেন আমরা কি বলি, দেখো দুইটা মান, ডিজিটাল ডিভাইস দুইটা মানের উপরে নির্ভরশীল, বাইনারি ভাষায় শূন্য এবং এক। শূন্য মানে কি? যে জায়গায় বিদ্যুতের অনুপস্থিতি, আর যেখানে বিদ্যুৎ আছে তাকে আমরা কি বলি? ওয়ান। বিদ্যুতের অনুপস্থিতি উপস্থিতি নিয়ে কি করে এই ডিজিটাল ডিভাইসগুলো কাজে লাগায়। তাইলে আমরা প্রথমে দিলাম শূন্য, শূন্য মানে তাইলে কি হবে? অফ। শূন্য মানে কি? অফ। আর ওয়ান মানে কি? অন। তাহলে সেক্ষেত্রে এই যে এ নামক গেটটা যে আছে এর মান কি দিছি আমরা? শূন্য। তাহলে এখানে তো আর বিদ্যুৎ, দেখো বিদ্যুতের ক্ষেত্রে আমরা জানি দুইটা তারের সংযুক্ত লাগে, একটা লাইট জ্বলতে হলে একটা হলো তার নেগেটিভ আর একটা হলো তার পজিটিভ। দেখো তো এই জায়গায় পজিটিভের মানগুলা কাইটে দেওয়া আছে না, সংযোগ হইতে পারছে কি? অর্থাৎ এই সুইচটা কি আছে? অফ আছে। যেহেতু সুইচটা অফ আছে তাহলে আমরা যদি খেয়াল করি এখান থেকে কিন্তু বিদ্যুৎটা প্রবাহিত হইতে পারলো না, সেহেতু এই লাইটটা কি থাকার কথা? অফ থাকার কথা। অর্থাৎ এর মান যদি শূন্য দেই, অর্থাৎ এখানে এ কি থাকবে? অফ থাকবে। আর এ অফ থাকা মানে বিদ্যুৎ তার প্রবাহিত হইতে পারলো না, তখন লাইটটাও কি থাকবে? অফ থাকার কথা। এবং বি এর মান যদি এখানে দেই শূন্য, তাহলে বিও কি থাকবে? এখানে অফ থাকবে। অর্থাৎ বিদ্যুৎটা কিন্তু এখান দিয়েও প্রবাহিত হইতে পারলো না। তাহলে এই লাইটটা শুধু নেগেটিভ তার দিয়ে আছে, পজিটিভ তারের কোনো স্পর্শ না থাকার জন্য আউটপুট আসবে কি? তার শূন্য। এই যে আমরা মান দিলাম, দুইটাই যখন অফ তখন আউটপুটও কি আসছে? অফ। অর্থাৎ আমরা লজিক্যাল সার্কিট দ্বারা, সত্যক সারণী দ্বারা লজিক্যাল সার্কিটটা আমরা বাস্তবায়ন করা দেখলাম। প্রথমটা বুঝতে পেরেছো? যেহেতু এর মান শূন্য, এ অফ, বি এর মান শূন্য, বি অফ, তার মানে এর আউটপুট হিসাবে এটাও কি থাকবে? লাইটটা অফ থাকবে।
ওকে, তারপরেরটা আমরা প্রমাণ দেখি। দেখো দ্বিতীয় সারিতে কি ছিল, এর ঘরের মান ছিল 0। তোমরা এক কাজ করবা, যখন আমি এগুলা পড়াই খাতা কলম নিয়ে নোট আকারে প্রতিটার সংজ্ঞা শর্টকাটে এই যে পৃষ্ঠায় যে চিত্রগুলো আসে, কোনটা শতক সারণী এই সেই এগুলো একটু আঁকাই নিবা, তাইলে এখানে প্রমাণ করতে সহজ হবে। যদি মনে না থাকে, এখন যদি তোমরা খাতায় থাকে তাহলে এখান থেকে মিলাই নিবা, আর না হলে মনে হবে স্যার এটা কোথা থেকে আসতেছে, মনে তো পড়তেছে না। তাহলে তোমাদের উচিত কি, এখন এগুলো দেখা আগের ভিডিও থেকে, এখন ওইটা দেখে খাতায় আগে লিখে নাও, তারপরে এখানে দেখো। দেখো ওই লাইনে দ্বিতীয় লাইনের এর মান ছিল কি 0, আর যেহেতু এর মান 0 তাহলে এ কি থাকবে, অফ থাকবে এখানে এই গেটে। এখন যদি বি এর মান আমরা বসাই, বি এর মান ছিল অন, তোমরা যদি লক্ষ্য করো বি এর মান আগের ইয়াতে ছিল এখানে 1, তাহলে এখানে কি হয়ে গেল, বি এর মান অন হয়ে গেল। আর যেহেতু এখানে বি এর মান অন আছে, তাহলে বিদ্যুৎটা কি এখান থেকে এখানে কি প্রবাহিত হওয়ার কথা না। তাহলে যখন প্রবাহিত হবে তখন লাইটটা অন থাকবে না অফ থাকবে। এখান থেকে মাইনাসের একটা তার লেগে আছে, এদিক থেকে প্লাসের তারা সংযুক্তে আসলো, তাহলে কি লাইটটা অন হওয়ার কথা না। দেখো এখানে যদি 0 আর 1 আউটপুট কে ছিল এই 1, তখন দেখো এটা যখন অন, এই যে বিদ্যুৎটা এই জায়গায় প্রবাহিত হলো আর লাইটটা কিন্তু জ্বলে উঠলো। আবার একটু তোমরা দেখো, যখন এটার মান দিলাম আমরা 1, অর্থাৎ লাইটটা তখন অন হলো, এই সুইচটা অন হলো, আর সাথে সাথে এটার মান কি হয়ে গেল, 1 হয়ে গেল, অর্থাৎ লাইটটা অন হয়ে গেল। আচ্ছা এটা থাকুক, এখন তারপরেরটা আমরা দেখি তৃতীয় লাইন। এই লাইনের প্রথমে এটা ছিল কিন্তু এর ঘরে 1, তাহলে তার মানে কি এ এখান দিয়ে অন থাকবে। আবার বি এর লাইনে কি ছিল 0, অর্থাৎ বি এর মান কি থাকবে, অফ থাকবে। থাকুক, দেখো তো এই জায়গা থেকে বিদ্যুৎ যদি প্লাস তারে বিদ্যুৎ পৌঁছায় এখান দিয়ে এখানে কি পৌঁছানো সম্ভব না, সম্ভব। কিন্তু বি এর এখানে অফ আছে, থাকুক, কিন্তু এদিক দিয়ে তো আমাদের সংযুক্ততা আছেই, তাইলে লাইটটা কি হওয়ার কথা, অন হওয়ার কথা। আর লাইটটা অন মানে 0 আর 1 আমরা এর আউটপুট পাইছিলাম কি অর গেটে 1। দেখো এই যে বিদ্যুৎ প্রবাহিত হইলো এবং লাইটটা জ্বলে উঠলো, এটা হলো তার প্রমাণ। আমরা যদি লাস্ট লাইন চতুর্থ লাইনের কথা চিন্তা করি, এর মান ছিল 1, এ আমরা যুক্ত করলাম, বি এর মানও ছিল কি 1। এখন এ আর বি যদি উভয়ই আমরা যুক্ত করি, বিদ্যুৎকে এই জায়গা থেকে এই জায়গায় কি প্রবাহিত হইতে পারছে না, যেহেতু প্রবাহিত হইতে পারছে তাহলে দুইটাই থাকুক তিনটাই থাকুক, এখানে তার নেগেটিভ তারের জাস্ট নেই যে আগুন লেগে যাবে স্যার। দেখো এখানে ভালো করে লক্ষ্য করে, এখানে তো দুইটাই প্লাস তারের, তো তুমি একটা সিঙ্গেল তারের জায়গায় ডাবল তার ব্যবহার করছো, সমস্যা তো হওয়ার কথা না, তাই না। যখন দুইটাই অন, এখানে যদি আমরা মান যদি 1 দিই, তখন এই দুইটা অন হওয়ার জন্য এখান থেকে বিদ্যুৎটা কিন্তু এখানে প্রবাহিত হয়ে লাইটটা অন হয়ে গেল। তাইলে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা যে এখানের যে মানগুলো আছে সেই মানগুলা অনুযায়ী একটা সত্যক সারণী থেকে আমরা কিন্তু কোনো ডিভাইস পরিচালনা করতে পারতেছি। অর্থাৎ তোমার এতদিন মনে সংশয় আসতে পারে যে স্যার আমরা 0-1 দিয়ে কীভাবে লজিক কাজ করে, যোগের কাজ কীভাবে করে। দেখো এখন কিন্তু আমরা প্রমাণ দেখলাম যে এই যে সত্যক সারণী দিয়ে কীভাবে একটা লাইট আমরা অন অফ করতে পারি, তাই না। এই ছিল অরগেট। অরগেটের কথা মনে করবা যে এটা সবসময় যুগের কাজ করে, এটা দুইটাও করতে পারে, ইনপুট নিয়ে তিনটাও করতে পারে, 4টা 5টা ইনপুট অনেকগুলো হইতে পারে, কিন্তু আউটপুট একটাই থাকবে। আমরা লজিক্যাল যুগ করব, যুগের ক্ষেত্রে যদি ঝামেলা মনে হয় আমরা শর্টকাটে বৈশিষ্ট্য মনে করবো যে ইনপুটের ঘরে যদি কোথাও একটা 1 থাকে তাহলে তার আউটপুট হবে 1, নেইদার এখানে যদি সবগুলোই 0 থাকে তখন এখানে কিন্তু আউটপুটও 0 আসবে। ঠিক আছে, এই হলো তার প্রমাণ। আশা করি সবাই বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব অ্যান্ড গেট সম্পর্কে।